প্রায় বছর দুয়েক পর অহনা আমাকে মেসেঞ্জারে নক দিল। ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা জিজ্ঞেস করে বসলো, লন্ডনের কোথায় থাকো তুমি, অ্যাড্রেস কি? আমি রিপ্লাই দিলাম, কেন, গিফট পাঠাবে বুঝি? ও বলল, পাঠাতেও পারি। অ্যাড্রেস দিলাম, টুকটাক কথা হলো, অহনারা কেমন আছে, ও স্বামী বাচ্চারা কেমন আছে। তারপর ওর সাথে কথা শেষ করার ঘন্টা দুয়েক পরে দরজায় বেল পড়লো। দরজা খুলে দেখি অহনা। আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারি না। পেছনে তাকিয়ে দেখি অহনার বর আর ওর বাচ্চা দুটো এসেছে। আমি কি করব কি বলবো বুঝতেই পারছি না, ঘুরে চলে গিয়েছি মনে হচ্ছে। অহনা হেসে বলল, কি ভয় পেয়েছো বুঝি? তার বরের সাথে হাত মিলিয়ে ঘরের ভেতরে নিয়ে আসলাম ওদের। আমি এখনো বুঝতে পারছি না হচ্ছেটা কি। অহনা তার বরের সাথে আমেরিকায় থাকে। বিয়ের প্রায় 3 বছর পর আমেরিকা চলে যায় বরের কাছে। বছর 7 আগে আমাদের প্রেমের রীতি ঘটে। তখন আমরা দুইজনেই দেশে ছিলাম। আমার প্রাক্তন তার বর বাচ্চা নিয়ে আমার ঘরে। আমার ঘুরে না গিয়ে উপায় আছে? অহনার বর বেচারা একটু বিব্রত মনে হচ্ছে। উনি আমার কথা জানেন, মানে অহনার যে একটা প্রেম ছিল সেটা জানেন। আমাকে এই প্রথম দেখলেন। অহনা ড্রয়িং রুমে বসতে বসতে বলল, আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে, ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। আজকে রাতে তোমার এখানে খাবো, দেখি কেমন রান্না শিখেছো তুমি। একাই থাকো তো? বললাম, না, ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে। ওরা দেশে গিয়েছে ছুটিতে, এখন আমি একাই আছি। তুমি আমাকে না বলে আসলে, যদি আমি কাজে বেরিয়ে যেতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো। অহনা বলল, আরে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না তাহলে? রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্নাঘর দখল করে নিল। আমাকে বলল, তুমি আমার বরকে সময় দাও, একদিন না হয় আমার হাতেই রান্না খেলে। অহনার ছেলে মেয়ে দুটোকে খেলনা দিয়ে বসিয়ে রাখলাম, আর আমি অহনার বর গল্প করতে শুরু করলাম। ভদ্রলোক এখনো মনে হয় খুব বিব্রত। আমি ওনাকে ইজি করতে বললাম, ভাই আপনি প্লিজ লজ্জা বোধ করবেন না, বিব্রত হবেন না। পৃথিবীটা অদ্ভুত একটা জায়গা। মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি ভয় আছি আপনার বউ না খাবারে আমার বিষ মিশিয়ে দেয়। 7 বছর আগে তাকে একা ফেলে চলে এসেছিলাম বলে। ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন, হেসে দিলেন। লোকটার হাসিটা সত্যি খুব সুন্দর। বললেন, ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত, তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে, আপনি ছাড়েননি, মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেননি, তাই অহনাও তার বাবার বিপক্ষে যেতে পারেনি। ভদ্রলোক চায় চুমুক দিতে দিতে বললেন, ভাই বিয়ের আগে অহনা আর আপনার সবকিছু অহনা আমাকে বলেছে। বাবার ইচ্ছেতেই বিয়েটা করছে সে। জানেন তো এখনো আমাকে কেমন ভিলেন মনে হয় নিজেকে। আমি হেসে বললাম, ছি ছি ভাই, এ কি কথা? আগের কথা বাদ দিন তো, আপনাদের কি সুন্দর সংসার, দুটো সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো মনে করবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। ভদ্রলোক বললেন,
না না ভাই, আমি সুখী মানুষ। অহনার মতন বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে? তবে জানেন, আমার নায়ক হওয়ার সুযোগ ছিল। অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, প্রচন্ড ভালোবাসে সে একজনকে, আমি বুঝেছিলাম সে চাইছে আমি বিয়েটা ভেঙে দিই। আমি না পারিনি, অহনার মায়ায় পড়ে যাই। আমার মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাব আমি। আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের একটা সুন্দর সংসার হতো। অহনার বিয়ের পর আমাকেও বলেছিল আমি একজনকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, তবে সেটা মানে এই না যে আমি সংসার করব না। তোমার প্রতি ভালোবাসা আসবে না বা কোনোভাবে তোমাকে ঠকাবো, এটা আমি কখনোই করব না। একজন স্ত্রী হিসেবে আমার সব দায়িত্ব ও পালন করেছে, এখনো করে যাচ্ছে। আমি ভীষণ সুখী একজন মানুষ। আমি জীবনে কোনো একটা বড় পুণ্য করেছিলাম, তাই জন্যই হয়তো অহনার মতো মেয়েকে বউ হিসেবে পেয়েছি। এইটুকু বলতে বলতেই ভদ্রলোক কেঁদে ফেললেন। এবার আমার বিব্রত হওয়ার পালা। ভদ্রলোক বললেন, ভাই আপনাকে একটা কথা জানাবো। অহনার বছর খানেক আগে ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসা চলছে, কিন্তু খুব একটা লাভ হবে না। আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার। আমি ভদ্রলোকের কথা শুনে কেমন যেন শূন্য হয়ে গেছি। উনি এসব কি বলছেন? ভদ্রলোক আবার বলা শুরু করলেন, ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে, লন্ডনে ঘুরতে আসার পাগলামি করলো, আমাকে বলল আমি কিছুদিন পরেই মারা যাব, আমাকে একটু লন্ডন ব্রিজটা দেখিয়ে আনো। আমি পাগলামিকে প্রশ্রয় দিলাম, কিন্তু এখানে আসার পরে জানলাম এখানে আসা শুধু আপনার সাথে একবার দেখা করবার জন্যে। লন্ডন ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে গাড়িতে আমাকে হাতে ধরে বলল, জানো যেদিন রানার সাথে শেষ দেখা করতে যাই সেদিন রানা পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল। ধানমন্ডি লেকে একজন প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল আর আকুতি মিনতি করে বলছিল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো, তোমার সুখের জন্য আমি সব করব, প্লিজ আমাকে ছেড়ে যেও না। নিষ্ঠুর আমি সেদিন বলেছিলাম, আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও, তাহলে আমাকে এই শেষ সময়টায় একটা বার রানার সাথে দেখা করতে দাও। অহনার বর আবারও বলল, জানেন গত 7 বছর অহনা তার বাবার সাথে একটা শব্দেও কথা বলেনি, একটা ওয়ার্ডও না। বলে আমার বাবা আমার সুখ চেয়েছেন, আমি সুখে আছি। জন্মদাতা বাবা আমাকে জন্মানোর অধিকার খাটিয়েছেন, মানুষ হিসেবে আমার অধিকার আছে আমি কার সাথে কথা বলবো আর বলবো না। এইসব কাহিনীতে আমাকে মাঝে মাঝে নিজেকেই ভিলেন মনে হয়, তবু আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ যে আমি অহনার মতো মেয়েকে বউ হিসেবে পেয়েছি, যে একজন স্ত্রী যেমন তেমনি একজন প্রেমিকের হারানো প্রেমিকাও। দুনিয়ায় আমার যত ক্ষমতা আছে আমি চেষ্টা করে যাব আমার অহনার সুস্থতার জন্য, তবুও আমি জানি আমাকে হার মানতেই হবে। আমি আর আমার অহনাকে পাশে পাবো না কখনোই, তবুও কত মিরাকেল তো হয়, একটা মিরাকেল হোক। আমি তো এও পণ করেছি অহনা সুস্থ হয়ে গেলে আমি তাকে বলবো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো অহনা, তুমি যেখানে সুখে থাকবে সেখানেই যাও, তার কাছেই যাও, তবুও তুমি বেঁচে থাকো, নিঃশ্বাস নাও। একটু পরে রান্নাঘর থেকে অহনার ডাক আসলে আমাদের কথায় বাধা পড়ল। ধানমন্ডি লেকে আমি আর অহনা
প্রায় দেখা করতে যেতাম। সে প্রায় এটা ওটা রান্না করে নিয়ে যেত আমার জন্য। তার মধ্যে তার হাতে গাজরের হালুয়া আমার সবচেয়ে প্রিয় ছিল। নীল একটা বক্সে খাবার টেবিলে দেখলাম সেই গাজরের হালুয়া রাখা। অহনা বলল, খেয়ে দেখো, নষ্ট হওয়ার কথা না, আমেরিকা থেকে এনেছি, ফ্রোজেন করে এনেছি, স্বাদ আছে কিনা একটু খেয়ে দেখো প্লিজ। বললাম, খাবো, রেখে দাও। রাতে অহনারা বিদায় নিল আমার কাছে। অহনার বর ভদ্রলোক বাচ্চা দুটোকে নিয়ে আমাদের কিছুক্ষণের জন্য একা ছাড়লেন। অহনা বলল, আমার বর তোমাকে আমার অসুখের কথা নিশ্চয়ই বলেছে, ভুলটা করবো না। আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছে ছিল, আর এই চিঠিগুলো দেবার। তোমার দেওয়া 188টা চিঠি। এই চিঠিগুলো পুড়িয়ে ফেলবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে, তাই তোমাকে দিয়ে গেলাম। আর যদি আমি বেঁচে যাই, তখন কিন্তু এগুলো আবার আমার কাছে ফেরত পাঠিয়ে দিও। আর একটা কথা, আমি সত্যি সুখী একজন নারী, আমার সুখের সংসার। তোমার জন্য প্রেম সত্যি আর নেই। 2 বাচ্চার মা হয়েছি আমি। তবুও আর একটা কথা তোমাকে বলে যেতে চাই, তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতন সাজি, একটা করে গিফট কিনি। যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল 24শে জুলাই, আমি সেদিন একা একা ঘুরতে বের হই। আমার বর সব জানে, আমি বলিনি কখনো ওকে, তবুও ও বুঝে গেছে। জানো রানা, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ আমার বর। আমার হয়তো সময় অনেক কম, তাই আমার এখন যা মনে হচ্ছে আমি সেইগুলোই তোমাকে বলে দিতে চাই। তুমি যে চোখের জল আমার জন্য ফেলেছিলে, তার প্রতিদানে আমি 1000 বছর কাটলেও তোমার কাছে ক্ষমা পাবো না জানি, তাই ক্ষমা চাইবো না। তবুও বলি, আমার উপর কোনো অভিমান রেখো না রানা। আর সত্যি সত্যি মিরাক্কেল যদি কখনো কিছু হয়ে যায়, তাহলে চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে, কিন্তু মনে থাকে জানি। আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে যে কষ্ট দিয়ে গেলাম, তা আমার অধিকার থেকেই দিয়েছি, কিন্তু সত্যি কি আমার সেই অধিকার আছে আদৌ? হয়তো আছে। অহনারা চলে গেলে আমি তার হালুয়ার বাটি নিয়ে বসলাম। প্রিয় এই খাবার আমি খাওয়া বাদ দিয়েছি আজ 7 বছর হয়ে গেল। আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন জানি না পারছি না। আমার ভীষণ ইচ্ছে করছে চিৎকার করে আবার বলতে, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অহনার চিঠিগুলো আমার কাছে পরম যত্নে আছে, প্রায় বের করে পড়ি সেগুলো আমি। চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হয়নি। কোনো মিরাক্কেল অহনার সাথে হয়নি। পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী অহনার জন্য প্রার্থনায় বসেছিল একজন বউ পাগল স্বামী, আর এক প্রান্তে একজন প্রেমী। তবুও স্রষ্টার মন গলেনি, তবুও অভিমানী অহনা আর আমাদের সাথে থেকে যায়নি।